আজকে সন্ধেবেলা থেকে আবার রান্না দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। বাড়িতে ছিল বোয়াল মাছ, ভাবলাম এই বোয়াল মাছের একটা আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করা যাক। কয়েকদিন আগে একটা ভিডিওতে তোমরা দেখেছিলে রাত্রে আমি টক করেছিলাম ইলিশ মাছের। তো অনেকেই বলেছিলে দিদি রাতে তো আমাদের এদিকে টক হয় না। সত্যি বলতে আমাদের এদিকেও রাতে কেউ টক খায় না। মাঝে মাঝে ইচ্ছে হলে একটু হালকা করে টক বানানো হয়, তাও যদি ওটা তেঁতুলের টক, কারণ তেঁতুলের টক অতটা প্রবলেম হয় না, ওই জন্যই। না হলে খুব একটা আমাদের এদিকেও রাতে কেউ টক খায় না। আর এরপরে মাছটা ভাজা হয়ে গেল, ডিমটা ভেজে নিয়েছি। তোমাদের দাদাভাই এসছে, ওর নাকি খিদে পেয়েছে। আর কি আর করবো, ওই জন্য এখন 9টা বাজে, জানো, 9টার সময় ওকে ডিম ভাজা করে নিয়ে যাচ্ছি। বললাম উঠে এসো, বিছানায় বসে খেতে না, এমন একটা ইম্পর্ট্যান্ট কাজ করছে, ওটা ফেলে নাকি উঠতেই পারবে না। যাই হোক, বাধ্য হতো বিছানায় আমাকে দিতে হলো, কিন্তু বিছানায় খেতে দেওয়া, বিছানায় খাওয়া, ওটা একদমই ভালো লাগে না। কাল আছে আমার 9 মান্থের লাস্ট চেক আপ। এরপরে আশা করছি আমাকে ফাইনাল ডেট দিয়ে দেবে। জানি না কি হয়, তো ওটা নিয়ে একটু চিন্তায় আছি, কখন কি ডেট দিয়ে দেয়, কি ব্যাপার বুঝে উঠতে পারছি না। এবারে লাস্টের দিকে এলে যা হয়, একটু তো ভয় কাজ করছেই। মানে হঠাৎ করে কি হবে ওটাই শুধু আমার ভীষণ ভয় করছে। দেখা যাক, কালকে ডক্টরটা দেখাই। আর এদিকে দেখো পাতলা মাছের ঝোল আমার রেডি। বোয়াল মাছের কিন্তু এমনি টক বেশি ভালো হয়, আর যেহেতু রাতের বেলা ওই জন্য। আর যদিও বোয়াল মাছের তেঁতুল টক তো ভালো হয় না, কোনো আমচুর দিয়ে টকটা বেশি ভালো হয়। রাতে আর আমচুরের টক হবে না, তো ওই জন্য আলু দিয়ে একটা পাতলা ঝোল করছে, আর ইত্যাদি কিছু এক্সট্রা রান্নাবান্না করে দিয়ে গেছে। পরের দিন সকালবেলা আমি আর মা দুজন মিলে যাচ্ছি ডক্টরের কাছে। এই যে গলিটা না, এটা আমার কাছে ভীষণ ভীষণ একটা স্পেশাল কাঁথির জায়গা। পূজা যদি ব্লগটা দেখে, পূজার কাছেও, কারণ এটা হলো ব্রাহ্ম গার্লসের হোস্টেল আর ব্রাহ্ম গার্লস স্কুল, দুটোর মাঝে। এই হোস্টেলে থাকতাম আর এই স্কুলে পড়তাম। এখানে যে আমাদের কত কত স্মৃতি আছে, ওই জন্য এই জায়গাটা না একটু ভিডিও করছি। তো ডক্টর দেখিয়ে বাড়ি ফিরে এলাম, আর ভেবে গেছিলাম এক, হলো আরেক। তো ভেবে গেছিলাম যে ডক্টরটা দেখানো হয়ে গেলে ডেটটা, ফাইনাল ডেট পেয়ে যাব, মানে যেটা কাঁথিতে যদি আমার থাকা হয়। তো হলো না, কোনো ফাইনাল ডেট পেলাম না। ডক্টর যেটা বললেন যে আরও 10 দিন বাদে আলট্রা করতে, ওই আলট্রার রিপোর্ট দেখেই তারপরে হচ্ছে উনি ডেট দেবেন। এখনও একটু টাইম আছে। তো ওই জন্য আজকে আর ওই যেইটা ভেবে গেছিলাম হলো না। আর এই মান্থের কিছু মেডিসিন যেগুলো, ওইগুলোই লিখে দিয়েছেন। আর এই সময় আমাকে ভীষণভাবে রেস্টে থাকতে বলেছেন, হাঁটাচলা কম করতে বলেছেন। কিন্তু কি করব, স্কুল টুল তো যেতেই হবে, কাজকর্ম করতেই হবে। যাই হোক, যতটা পারবো নিজে সাবধানে থাকার চেষ্টা করব। 10 দিন বাদে লাস্ট চেক আপ আছে, ওই চেক আপটা নিয়ে এবারে ভয় করছে। মানে ওই চেক আপের ওপরে সব কিছু ডিপেন্ড করছে। আমি এগিয়ে এসেছিলাম, আর মা আসার পথে আমাদের একটা ফ্যামিলি ফটো স্টুডিওতে বাঁধাতে দিয়েছিল, ওইটা নিয়ে এলো। দেখো আমাদের ছোটোবেলার ফটো, 4 জনের, কত সুন্দর। এইগুলোই হচ্ছে আসল স্মৃতি। আমি, মা, বাপি, সোনাই, 4 জনের আমাদের এই ফটোটা। আগে ছিল, ওটা একটু নষ্ট হয়ে গেছিলো, তো এটা আবার নতুনভাবে বাঁধাতে দেওয়া হয়েছে। কত সুন্দর হয়েছে ফটোটা। তো এরপরে আমি স্কুল গেলাম, স্কুল থেকে এখন বাড়ি ফেরার পথে। আজকে আমি যাচ্ছি রাউতারা, যেহেতু আর কয়েকদিন বাদে আমি চলে যাব কলকাতা, মানে যেটা আমার প্ল্যানিংয়ে আছে আপাতত। তো ওই জন্য ভাবছি বাড়িতে গিয়ে সবার সঙ্গে একটু দেখা করে প্রণাম টনাম করেই আসতে হবে। ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে বাড়িতে নিয়ে চলো। আর ওই যে হাজির, স্কুলের পরে আমাকে নিয়ে যাচ্ছে বাড়িতে। দেখো ওখানে থাকলে আমার প্রবলেম তেমন কোনো কিছু না, একটাই প্রবলেম হলো সিঁড়ি ভাঙা। নিচে থাকলেও থাকতে পারি, কিন্তু দেখবে একটা নিজের রুম যেমনই হয়ে যাক, যেটা আমার ক্ষেত্রে, আমি মানে নিজের রুম ছাড়া হয়তো থাকতেই পারবো না, এটাই একটা মেন ব্যাপার, নিচে আমি থাকতে পারবো না। ওই জন্যই, আর সিঁড়ি ভাঙাটা সব থেকে প্রবলেম। তো ওর জন্য ওখানে এখন আমার থাকা হয় না। তো এতদিন পর বাড়িতে এসেছি, এসে রেস্ট টেস্ট নিয়ে ঘুমিয়ে সবার সঙ্গে দেখা করলাম, তারপরে কাজে মন দিলাম। বাড়িতে এলে যেটা হয়, তোমাদের দাদাভাই কি আর ছেলে মানুষ কি করবে, পুরো বাড়ির অবস্থা খারাপ করে রেখেছে। তো আমি এসে একটু অন্তত বিছানা চাদরগুলো চেঞ্জ করলাম, বাড়িঘর একটু ক্লিন করলাম, যতটা আমার দ্বারা সম্ভব হয়। আগের মতো তো অত সেরকম পারি না, আর হাঁটতে চলতে খুবই কষ্ট। তো যতটা আমার দ্বারা সম্ভব হয় আস্তে আস্তে করে কাজগুলো আমি একটু করছি। এসেই ফার্স্ট যেটা করলাম, বেডশিটটা চেঞ্জ করলাম।
এই রুমে একটা আমার আলাদাই শান্তি আছে। তো এই রুমটা সবসময়ের জন্য একটু পরিপাটি হয়ে না হয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। তো এসে কষ্টে মষ্টে আমি একটু কম কম করে ধেপে বিছানাটা সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করছিলাম। বিছানাটা তো হয়েই গেছে, এবারে ভাবলাম রুমটা একটু ঝাঁটিয়ে নিই। সংসারে অনেক দিন পর এলাম, তো দেখবে সংসারের মায়া একটা আলাদাই মায়া। অনেক দিন পর আসার পরে না বেশ ভালো লাগছে। বাড়ি ঘর যেখানে মানে এতই থাকা হতো, এখন কতটা থাকা কমে গেছে। এখন আর এগুলো ভাবলে হবে না। ভগবানের আশীর্বাদ নিয়ে যেই জার্নিতে নেমেছি ওই জার্নিতেই এখন সফল হতে হবে, এটাই এখন শুধু ভগবানের কাছে প্রার্থনা। দুজন থেকে এখন 3 জন হব, মা বাবা হতে চলেছি। ভাবো দায়িত্বটা কতটা বেড়ে যাবে। মাঝে মাঝে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার কথা হয় যে দেখো এরপর আমাদের কত দায়িত্ব বেড়ে যাবে। সেই কলেজ লাইফে পড়াশুনো থেকে শুরু করে কত কম বয়স থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছে, আজকে আমরা মানে একদম একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট লাইফে এসে পৌঁছেছি। তো সব কিছু যেন আমরা দুজন সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারি। তবে এটা ভগবানের আশীর্বাদ বলবো যে আমাদের পাশে সবসময় আমাদের ফ্যামিলিকে পেয়েছি, কারণ ফ্যামিলি ছাড়া সত্যি মানে খুব খুব কষ্ট হতো লাইফটা। তো ওই দিক থেকে খুবই লাকি যে ফ্যামিলিকে আমরা পাশে পেয়েছি। আজকে তোমাদের দাদাভাই বলছে দেখো তুমি ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। জানি ওরও খারাপ লাগে আমি এখন থাকতে পারছি না, কিন্তু কি আর করব, ওই ডিসিশান নিয়েই আমাকে কাঁথিতে রেখে দিয়ে এসেছিল। আর কি বলতো, এখানে হলে আমার একটা কি প্রবলেম হয়, তোমার দাদাভাই কাজ থেকে ফিরে অনেকটা লেট হয়ে যায়, তো আমার এখানে বেশ একা একা লাগে। আর মা আমি আর কাঁথিতে হলেও অনেকে থাকি, তো ওই জন্য টাইমটা আমার খুব ভালো কেটে যায়। আর এই সময়টা একা একা থাকা যে কতটা কষ্ট, যারা মানে থেকে যায় জার্নিতে একা একা তারাই জানে। যাই হোক, আজকে এসে বাড়িঘর টুকটাক ক্লিন করলাম আর তোমাদের সঙ্গে অনেক কিছু গল্প করলাম। আর আজকে ব্লগটা আর বেশি বড় করব না। আর সত্যি এখন আগের মতো অত বড় বড় ব্লগ বানাতে পারি না। আমাকে কালকে একজন কমেন্ট করেছিল দিদি 15 মিনিটের ব্লগ বানাও, সত্যি আর সম্ভব হয়ে ওঠে না, তাও আমি চেষ্টা করছি। তো চলো আজকে ব্লগটা এতটুকুই, কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা বাই, গুড নাইট।